লালা নামের একজন লোক ছিলেন। সে সবার সামনে নিজের পাণ্ডিত্য জাহির করতে খুব পছন্দ করত। সে ভাবত যে গ্রামের সবচেয়ে পণ্ডিত ব্যক্তি সেই। আমি তো কখন থেকে বলছি যে আমের চাষ করো, সকল গ্রামবাসীরা সবাই বোকা, তোমরা বুঝলে কিচ্ছু বোঝো না। হ্যাঁ হ্যাঁ, সকল গ্রামবাসীদের কাছে আমার মতো বুদ্ধি কোথায় আর পাওয়া যাবে বলুন তো দেখি। আর আজকে যে বৈজ্ঞানিক আসবে উনি তো মনে হচ্ছে সবার আগে আপনার কাছেই আসবে, তাই না? হ্যাঁ, কোন বৈজ্ঞানিক? আপনি তো জানেন না কি যে বৈজ্ঞানিক আসছে শহর থেকে, যে গ্রামের মাটি পরীক্ষা করবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি সব কিছু। আমাকেই তো বলেছে ওনারাকে গ্রাম দেখানোর জন্য। হ্যাঁ, ওটাই তো ভাবছিলাম, আপনার চেয়ে ভালো কে আর ওনাকে গ্রাম দেখাতে পারবে বলুন তো। লালা বৈজ্ঞানিকের ব্যাপারে কিছুই জানতো না, কিন্তু এখন যখন জেনে গেছে, সে এই সুযোগটা কি করে হাতছাড়া করতে পারে। সে গ্রামে ঢোকার রাস্তায় দাঁড়িয়ে যখনই বৈজ্ঞানিকেরা গ্রামে এলো, লালা তাদের পেছনে পড়ে রইল। ওয়েলকাম স্যার, আমি লালা, এই গ্রামের স্মার্ট চাষি। বলুন, আমি আপনাদের কি সাহায্য করতে পারি? না স্যার, আমরা আমাদের কাজ নিজেরাই করে নেব। না না, আপনারা বুঝতে পারছেন না, আমি কোনো এমনি চাষি নেই, বুঝলেন? আমি জমি আর চাষের সম্বন্ধে সব কিছু জানি। আপনি জিজ্ঞাসা করেই তো দেখুন একবার। লালা সারা দিন ধরে বৈজ্ঞানিকদের পেছনে পড়ে রইল। কখনো তাদের জামাক ধরছে, কখনো তাদের কোনো উপকরণ, কখনো তাদের অদ্ভুত সব প্রশ্ন করত, আবার কখনো গ্রামের বিভিন্ন খবর তাদের জানাতো। আরে ভাই, কি মুশকিলে পড়লাম আমি। একে এক্ষুনি এখান থেকে তাড়াও। এবার যদি তুমি জ্ঞান দেওয়া বন্ধ না করো তাহলে আমি তোমার মুখ ঠাপড়ে একেবারে ভেঙে দেবো, বুঝলে? স্যার, এই বোতলের মধ্যে কি আছে বলুন তো? দুজন বৈজ্ঞানিক লালার হাতে বোতল দেখে প্রচন্ড রেগে গেল। তুমি ওটা এক্ষুনি ওখানে রেখে দাও। তুমি ওটাকে আমাদের পারমিশন ছাড়া নিতেই পারো না, বুঝলে? এটা একটা বড় অপরাধমূলক কাজ। অনেক সহ্য করলাম তোমার নাটক, চলে যাও এখান থেকে। এই বোতল আমাদের ব্যক্তিগত ব্যাপার। লালা বকুনি খেয়ে প্রথমে লজ্জিত হলো, তারপর রেগে গেল এবং প্রতিশোধ নেওয়ার জন্য যে ছোট্ট বোতলটা সে উঠিয়েছিল সেটা নিয়ে ও চলে গেল। লালা রাগে গজগজ করতে করতে নিজের বাড়ির দিকে যেতে লাগলো। হ্যাঁ, কিভাবে ওই বৈজ্ঞানিক নিজেকে ও একটা ছোট বোতলের জন্য এত কথা শুনিয়ে দিল আমাকে? লালা তার পকেট থেকে বোতলটা বের করে তার গায়ের লেখাটা পড়ার চেষ্টা করতে লাগলো। জয়েন্ট হাইব্রিড অয়েল, ও এটা তাহলে হাইব্রিড ফলের জন্য ব্যবহার করে। এটার জন্য তো কিছু তো শুনিয়ে দিল ওরা আমাকে। বোকা সবাই কোথাকার। সেই রাস্তায় বিকাশ আর রাজুর সঙ্গে দেখা হলো। কি লালা ভাই, কেমন ছিল বৈজ্ঞানিকদের সাথে আপনার আজকের দিনটা? খুব সুন্দর। দেখো, ওনারা আমাকে ওনাদের সাহায্য করার জন্য আমাকে এই চাষের একটা ওষুধের বোতল দিয়েছে। এতে কি ওষুধ আছে? হাইব্রিড ফলের ওষুধ। কয়েকদিন পরে এর পরিণাম তোমরা সবাই দেখতে পারবে। লালা রাতে শুতে যাবার সময় আম গাছের গোড়ায় সেই ওষুধ ছড়িয়ে দিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে চোখ খুলে সে তার জানালায় সবকিছু হলুদ হলুদ দেখতে পেল। দরজা খুলে লালার চোখ ছানা বড়া হয়ে গেল। তার আম গাছের সব ডাল একজোট হয়ে গেছে, আর সেখান থেকে ঝুলছে এক বিশাল বড় আম। লালার ঘরের থেকেও বড় আম গ্রামের সব জায়গা থেকে দেখা যেতে লাগলো। খুব তাড়াতাড়ি গ্রামের লোকেদের ভিড় জমা হলো। লালা ভাই, এ তো হাইব্রিডেরও বাবা বেরিয়ে গেল। এটা কি বৈজ্ঞানিকদের দেওয়া ওষুধের হলো কাজ? লালা আনন্দে কি করবে বুঝতে পারল না। সারা গ্রামের লোক জানলো যে বৈজ্ঞানিকরা লালাকে এক জাদুই ওষুধ দিয়েছে। গ্রামে লালাকে নিয়ে চর্চা হতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আমি হলাম সেই মহান লালা, যাকে বৈজ্ঞানিকরা একটা ওষুধ প্রয়োগ করতে দিয়েছিল।
লালা ভাই, আপনাকে তো মানতেই হবে, আপনি অতটাই পরিশ্রমী যতটা আপনি আগে আমাদেরকে বলতেন। বাড়ির সামনে গ্রামের লোকেদের লাইন পড়ে গেছে মনে হয়, একটা জাদু এত বড় আম দেখার জন্য এসছে। হ্যাঁ হ্যাঁ, সবাই পাবে এই বড় আমের টুকরো, একটা একটা টুকরো 100 টাকা। গ্রামের লোকেরা লালাকে 100 টাকা করে দিল আম খাবার জন্য। সঙ্গে সঙ্গে লালার কাছে টাকার বৃষ্টি হতে লাগলো। 3 দিনে 3 লক্ষ হয়ে গেছে। এবার গ্রামের লোকেরা টাকা দেওয়াও বন্ধ করে দেবে। এবার আশেপাশের গ্রাম আর শহর থেকে লোককে আনতেই হবে। 1 মাসের মধ্যেই লালা টাকার ব্যাপারে সচেতন হয়ে গেল। প্রত্যেকদিন সকালে লালার ঘরের বাইরে লোকেদের লাইন লেগে যেত। আশেপাশের গ্রাম শহর ও অনেক দূর দূর থেকেও লোক ওই বিশাল জাদুই আম খাবার জন্য আসতো। আজকে লোকেদের ভিড় একটু কম লাগছে, তাই না রাজু, কি বলো? লালা ভাই, খারাপ ভাববেন না, আসলে এই আমের ব্যবসা একটু পুরনো হয়ে গেছে। কতদিন লোকে ওই পুরনো আম খেতে থাকবে একবার ভাবো। আর 100 টাকা একটা টুকরোর জন্য জিনিসের দামও তো বাড়ছে। এবার পানি গ্রামের লোকেদের আমি খাওয়ানো ভুলে যাও, আর আপনার জাদুর আমের ব্যবহারের জন্য অন্য কিছু ভাবতে শুরু করো। লালা চিন্তায় পড়ে গেল, এত বড় বড় আম নিয়ে সে কি করবে। প্রত্যেকদিন সকালে তার বাগানে একটা করে নতুন বড় আম এসে যেত। লোকেরা আম খেত না, 3-4টে বড় আম নষ্ট হয়ে যেত। উফ, এই বিশাল আম যত বড় অতটাই এর পচা গন্ধ। এবার তো আমাকে কিছু একটা করতেই হবে মনে হচ্ছে। সারা সপ্তাহ জুড়ে অনেক পচা আম একসাথে জড়ো হলো, আর এখন যা হলো তাতে লালার সব আনন্দ চলে গেল। লালা ভাই, এবার চলো, তাড়াতাড়ি চলো, তোমার জমি নষ্ট হতে চলেছে। কি হয়েছে আমার জমিতে? যত বড় আম তত বড় পোকা, হাতির মতো বড় বড় পোকা বেরোচ্ছে ওই আম থেকে। লালা দৌড়ে দৌড়ে নিজের বাগানে গেল। সেখানে বড় বড় আম থেকে বড় বড় পোকা বেরোতে লাগলো, আর পোকাগুলো তাদের রাস্তায় যা পেল তাই খেয়ে নিল। লালা আর তার আশপাশের সব চাষির ক্ষেত সব খেয়ে নিল আমরা ওই বিশাল পোকাগুলো, এমনকি লালার ঘরের অর্ধেকও খেয়ে নিল। হে ভগবান, এটা তো আমি ভাবতেও পারিনি যে হাইব্রিড ফলে হাইব্রিড পোকাও হতে পারে। এবার আমি কি করব? এই পোকাগুলোকে কি করে আটকাবো? আরে দাদা, ওই বৈজ্ঞানিকগুলোকে ডাকুন না। হ্যাঁ, ওনার ওষুধ দিয়েছে, তাই ওনাদের কাছে ওই পোকার ওষুধ থাকবে নিশ্চয়ই। লালা কাঁদতে কাঁদতে বৈজ্ঞানিকদের ফোন করলো। বৈজ্ঞানিকরা দৌড়তে দৌড়তে গ্রামে এলো। বলেছিলাম এটা আমাদের ব্যক্তিগত ছিল, কিন্তু তুমি তোমার বকবক বন্ধই করলে না। ভোগো এখন। সাহেব, আমাকে ক্ষমা করে দিন সাহেব, আমাকে সাহায্য করুন, আমার জমি বাঁচিয়ে নিন সাহেব। তোমার জমি কেউ বাঁচাতে পারবে না, কিন্তু আমরা চেষ্টা করবো এই পোকাগুলোকে মারার জন্য। বৈজ্ঞানিকেরা নিজেদের সাথে অনেক মানুষ ও উপকরণ নিয়ে এলো। আস্তে আস্তে একটা একটা করে সব আম ও পোকাদের শেষ করে দিল। লালা তার ওভার স্মার্টনেসের জন্য নিজের ক্ষেত, বাড়ি ও গ্রামের সব লোকেদের থেকে নিজের সম্মান খোয়ে বসল। গল্পটা হলো আজবনগরের। আজবনগরে গোপী তার স্ত্রী শিলার সাথে থাকত। গোপী খুবই গরিব ছিল। নিজের স্ত্রী শিলার সাথে শ্রমিকের কাজ করত খাদানে। গোপী আর শিলা সারা দিন ময়দানে পাথর ভাঙার কঠিন পরিশ্রম করত, আর রাতে বাড়ি ফিরে খাবার খেয়ে নিজেরা ঘুমিয়ে পড়ত। একদিন সকালে যখন গোপী আর শিলা কাজে যাচ্ছিল, তখন শিলা গোপীকে বলল, আজ খুব দুর্বল লাগছে, হাঁটতেও ইচ্ছে করছে না। আরে কিছু না, নাইট শিফটের জন্য এরকম হচ্ছে। গোপী আর শিলা ময়দানে পৌঁছে পাথর ভাঙতে শুরু করে দেয়। হঠাৎ করে পাথর ভাঙতে ভাঙতে শিলা পড়ে গেল। গোপী শিলার দিকে দৌড়ে গেল, জল খাইয়ে শিলার জ্ঞান ফেরালো। শিলার জ্ঞান ফিরতেই ঠিকাদার বলল, আয় গোপী, ওকে হাসপাতালে নিয়ে যাও, এই নাও টাকা। ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে গোপী সরকারি হাসপাতালে এলো।
শিলার চেক আপ করিয়ে ডক্টর বলল, রক্ত কম হওয়ার জন্য দুর্বলতা, তাড়াতাড়ি রক্ত দিতে হবে। ডাক্তারবাবু, কত খরচা হতে পারে? খরচা তো অনেক হবেই। আর অন্য কোনো চিকিৎসা আছে কি? যদি রক্ত দিতে না চাও তাহলে ওকে রোজ টমেটোর জুস খাও। টমেটোর জুস? বাজারে তো টমেটোর অনেক দাম চলছে, সেটা তুমি দেখো, আমি আমার কাজ করেছি। গোপী শিলাকে বাড়ি নিয়ে এলো আর শিলাকে শুইয়ে দিয়ে টমেটো খুঁজতে বাইরে বেরিয়ে পড়ল। আমার কাছে টাকা নেই তো টমেটোর নেই, চাষিরা তো অনেক দাম চাইবে, এবার আমি কি করব? হাঁটতে হাঁটতে গোপী এরকমই ভাবছিল। তখন ওর নজর শাহুকারের ঘরের সামনে একটা ডাস্টবিনের ওপর পড়ল। ডাস্টবিনে একটা পচা টমেটো ছিল। কারোর কাছ থেকে ভিক্ষা চাওয়ার থেকে এই টমেটোর বীজ মাটিতে পুঁতে দিই, সময় লাগবে কিন্তু নিজের গাছেই টমেটো হবে। গোপী পচা টমেটো বাড়ি নিয়ে এলো আর টমেটোর বিচি ঘরের সামনে ছড়িয়ে দিল আর ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে রাতে জমি কাঁপতে শুরু করলো আর ওদের ঘুম ভেঙে গেল। মনে হয় ভূমিকম্প এসেছে। না না, ভূমিকম্প না, ময়দানে ব্লাস্ট হয়েছে হয়তো, শুয়ে পড়ো। সকাল হয়ে গেল। গোপী বাড়ির বাইরে এলো। বাইরে এসেই ও দেখল যে ওর সামনে একটা বিরাট টমেটো দাঁড়িয়ে আছে, যেটা একটা পাহাড়ের মতো ছিল। গোপী নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারছিল না। ও চিৎকার করে শিলাকে ডাকলো। শিলা বাইরে এলো আর টমেটো দেখে ও হতবাক হয়ে গেল। কালকেই তো বীজ লাগালাম আর আজ এত বড় টমেটো। কি বুঝলে শিলা? না ব্লাস্ট হয়েছিল রাতে, না ভূমিকম্প হয়েছিল, মাটি কাঁপছিল কারণ এই টমেটো পড়েছিল। দেখতে দেখতে খবরটা পুরো আজবনগরে ছড়িয়ে পড়ল আর বিশাল টমেটো দেখার জন্য লোকের ভিড় জমা হতে লাগলো। গোপী হাতে ছুরি নিয়ে টমেটো কাটতে লাগলো, তো হাতের ছুরিটাই কেটে গেল। বাপরে বাপ, এই টমেটো তো খুবই শক্ত। এবার জুস কি করে বের করব? তখনই ঠেকেদার ওখানে চলে আসে। টমেটো দেখে ঠেকেদারও হতবাক হয়ে গেল। মালিক, আজ আমি কাজে যেতে পারবো না, আমাকে টমেটোর জুস বের করতে হবে। আরে গোপী, আমি শিলার খবর নিতে এসেছিলাম, কিন্তু এই টমেটোর দেখে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুমি কি টমেটোর জুস বের করেছো? কিভাবে বের করবো মালিক? টমেটোটা এত শক্ত যে ছুরিটাও কাজে লাগছে না। ছুরি দিয়ে কাজ হবে না, আমি ময়দান থেকে বোরকেল মেশিন, কিছু ট্যাঙ্কার আর ওয়াটার পাম্প বানিয়ে দিচ্ছি। বোরবেল মেশিন দিয়ে ফুটো করে পাম্প দিয়ে জুস বের করতে হবে, বুঝলে? তারপর আর কি, ঠেকেদার তাড়াতাড়ি ফোন করলো আর সব জিনিস হাজির হয়ে গেল। বোরওয়েল মেশিন টমেটোর ওপরে তোলা হলো আর টমেটোকে ড্রিল করা হলো। তারপর টমেটোর ফুটোতে ওয়াটার পাম্প ঢোকানো হলো আর পাইপ ট্যাঙ্কারে ঢুকিয়ে দেওয়া হলো। পাম্প চালু হতেই টমেটোর জুস ট্যাঙ্কে ভর্তি হতে শুরু করে দিল। দেখতে দেখতে 20টা ট্যাঙ্কি ভর্তি হয়ে গেল আর টমেটো চুপসে মাটিতে পড়ে গেল। 20 ট্যাঙ্কি জুস বের করা হয়েছে গোপী। এইটা শুনে গোপী হয়রান হয়ে গেল। শিলা সারা জীবন খেলেও শিলা এত জুস শেষ করতে পারবে না। 20টা ট্যাঙ্কির জুস দিয়ে কি করব? তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। ঠেকেদারের কথা শেষ হতে না হতেই একটা কোম্পানির কিছু অফিসার ওখানে চলে এলো আর বলতে লাগলো, মিস্টার গপি, আমার লন্ডন সস কোম্পানি থেকে এসেছি। আমাদের কোম্পানি সস তৈরি করে, তার জন্য টমেটোর জুস চাই। আমরা তোমার সব জুস কিনে নেব। তুমি কি জানো গোপি, 20টা ট্যাঙ্কির ওরা কত টাকা দেবে? পুরো 5 কোটি টাকা। কথাটা শুনেই শিলা আর গোপীর মাথা ঘুরে গেল। এটা তো খুবই ভালো কথা, কিন্তু সব জুস আপনারা নিয়ে যাবেন তো শিলা কি খাবে? কোনো মজা করছো গোপি? যত খুশি তত রেখে দিন, কিন্তু আপাতত এই 5 কোটি টাকার চেকটা আপনার কাছে রেখে দিন। এরকম বলে অফিসার গোপী আর শিলাকে 5 কোটি টাকার চেক ধরিয়ে দিল। এইভাবে বিশাল টমেটোটা শিলা আর গোপীর শুকনো জীবনটা রসালো আর রঙিন করে তুলল।